লাস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে হেরে যাওয়ার পর বাংলাদেশের মেন্টাল যে অবস্থাটা, সেই অবস্থাটা অবশ্যই একটু খারাপ থাকবে। পরবর্তী দুই ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে, নেপালের সাথে লাস্ট ম্যাচ, নেদারল্যান্ডসের সাথে আজকেই ম্যাচটা, সেই ম্যাচ জুড়ে বাংলাদেশের অ্যাপ্রোচটা কেমন হবে, বাংলাদেশের একাদশটা কেমন হবে, বাংলাদেশের প্রিভিউ বলা যায় এমন একটি ভিডিও। ডিরেক্ট একাদশ প্রেডিকশন না, কারণ একাদশটা আমার মনে হচ্ছে প্রায় সেমই থাকবে। কার কেমন রুল হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। সাথে আছে আমি অসীম দেব, আপনারা দেখছেন অসীম দেব ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট আউট টুডেস ভিডিও। গত ম্যাচের প্রেস কনফারেন্সে তাওহিদ হৃদয় যে কথাটা বলছেন, সেই কথাটা দিয়ে শুরু করি। তাওহিদ হৃদয় একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওনার কথাবার্তায় সেটাই প্রমাণিত হয়। তাওহিদ হৃদয় বলেছেন যে তাওহিদ হৃদয় নিজেই ম্যাচটা শেষ করার কথা ছিল, কিন্তু উনি আউট হয়ে গেছেন, সেই জন্য ম্যাচটা হেরে গেছে। আসলে কিন্তু তেমনটা ঘটেনি। সেখানে সুযোগ ছিল রিশাদের ম্যাচটা শেষ করার, সুযোগ ছিল জাকের আলী অনিকের ম্যাচটা শেষ করার, সুযোগ ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচটা শেষ করার। সেই সময়ে এসে এই যে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচটা যে ধরলেন এইডেন ম্যাকরাম, সেটা বাই কেউ কল্পনা করতে পারে না সেইটা ক্যাচ হলো এবং বাংলাদেশ হেরে গেল। এই ম্যাচ নিয়ে বেশি কথা আমি বলতে চাই না। মাহমুদুল্লাহ রিয়াদের রুলটা আমাদের পুরোপুরি ক্লিয়ার। সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ যে রুলটাতে খেলবেন সেটা 6-7 এরকম একটা পজিশনে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে নিজের সেরাটা দিতে হবে। আর তাওহিদ হৃদয়ের তো কথাটা বললাম, তাওহিদ হৃদয় 4-5-এ আসতেছেন, সাকিব আগে আসছেন, নাহলে তাওহিদ হৃদয় আগে আসছেন, সেই রকমই হবে। তো আমার মনে হয় না এখানে টিম কম্বিনেশন ভাঙা হবে। তো সেরকম হলে তাওহিদ হৃদয়ের যে জায়গাটা, সেটা হলো উনি মিডল ওভারে গিয়ে খুব ভালোভাবে খেলতে হবে, ভালো একটা পার্টনারশিপ করতে হবে, ভালো স্ট্রাইক নিয়ে খেলতে হবে, আর তেমনটা তাওহিদ হৃদয় করে দিচ্ছে। তারপর একবার একদম প্রথম থেকে আসি তানজিদ তামিম এতটা আশা যোগাচ্ছেন না বাংলাদেশের হয়ে। তাও আমার মনে হয় না তানজিদ তামিমকে এখন এসে বাদ দিবে, অন্তত নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা দেখবে। তানজিদ তামিম আশা করছি আগামী ম্যাচে খুব ভালো খেলবে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, গত ম্যাচে ওপেন করেছেন, আগামী ম্যাচে ওপেন করা উচিত বলে আমি মনে করি, কারণ লিটন দাসের যা অবস্থা ওপেনিংয়ে, সেই অবস্থা থেকে বের হতে 3-এ ট্রাই করা হচ্ছে লিটন দাসকে। 3-এ কিন্তু লাস্ট দিনের অ্যাপ্রোচটা লিটন দাসের ভালোই ছিল, লিটন দাসের যে বডি অ্যাটিটিউডটা ছিল সেটাও কিন্তু খুব ভালো ছিল। একটা প্রপার একটা ধরেন আক্রমণাত্মক একটা খেলা শুরু করেছেন, তখনই আউট হয়ে গেলেন আর কি, দুর্ভাগ্যজনক বশত। লিটন দাসকে 3-এ এবং নাজমুল হোসেন শান্তকে 2-এ খেলানো আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন হবে। সাকিব আল হাসান, আমি কিছু বলবো না, আসলে সাকিব আল হাসানকে নিয়ে কিছু বলার নেই। সাকিব আল হাসান খুব জলদি ফর্মে ফিরুক, সেইটাই চাইবো, আর কিছু বলবো না। জাকের আলী অনিক, আসলে আমি কয়েকটা প্লেয়ার এবার যারা প্রথম বিশ্বকাপ খেলছে, তার মধ্যে তানজিদ তামিম, জাকের আলী অনিক, এই দুইটা প্লেয়ার বিশেষ করে আমি খুব বেশি আশা করছিলাম, তাদের উপর খুব বেশি আশা ছিল। তানজিদ তামিমের কথা বলতে পারছি না, কিন্তু জাকের আলী অনিক এক ম্যাচে যা ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাদের, সেইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জাকের আলী অনিক কী করলো সেই ম্যাচটায়, ওই ঘুরে ফিরে সেই ম্যাচটার কোথায় চলে আসে। জাকের আলী অনিককে আমি সিরিয়াসলি এই জায়গায় টিম কম্বিনেশন ভাঙবে, সেই জন্য জাকের আলী অনিককে সরানো যাচ্ছে না। নাহলে আমি শিওর না আমাদের টিম ম্যানেজমেন্ট জাকের আলী অনিককে সরিয়ে নিত, অন্য প্লেয়ারকে খেলাতো। এখানে টিম কম্বিনেশন ভাঙে, এখানে ব্যাটসম্যান হিসাবে আনতে হবে কাকে? ব্যাটসম্যান হিসাবে আনতে হবে সৌম্য সরকারকে ওপেনিংয়ের জন্য এনে এখন একদম 7-8 খেলাবেন, সেটা তো আর হয় না। আর যদি বোলার খেলাতে চায় এখানে, সেক্ষেত্রে শেখ মাহাদি ঠিক আছে। আমার মনে হয় না সেখানে বোলার খেলানোটাও এতটা বেশি উপকারী হবে, কারণ বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা খুবই বাজে। সেখানে বাংলাদেশ একটা এক্সট্রা ব্যাটার নিয়ে খেলা, সেটা অনেকটা বড় একটা অপরচুনিটি। রিশাদ হোসেন বোলিংয়ে ভালো করছেন, ব্যাটিংয়ে তেমনটা বেশি ভালো করছেন না বললেই চলে। বোলিং দিয়ে পুষিয়ে দিচ্ছেন, মোটামুটি ভালো বোলিং করছেন, প্রপার লেগ স্পিনার, খুব ভালো বোলিং করছেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজ এবং তানজিম সাকিব, তাদেরকে নিয়ে কিছু বলার নেই, তাদের পারফরমেন্সই তাদের সব কিছু বলে দেয়। খুব ভালো সময় যাচ্ছে এই তিনজনেরই,
শরীফুল ইসলাম সম্ভবত ফিট হয়ে গেলে শরীফুল ইসলামের খেলার কথা থাকবে, তবে আমি মনে করি শরীফুল ইসলামকে একটু বিশ্রাম দিয়ে হলেও তানজিম সাকিবকে খেলানো দরকার এবং দেখা দরকার। তানজিম সাকিব শরীফুলকে না হয় নেক্সট ম্যাচে সুযোগ দেওয়া হলো বিশ্রাম দিয়ে, এই ম্যাচটা তানজিম সাকিবকেই দেওয়া দরকার। আমার মনে হয় প্রায় সেম টিমটা নিয়েই নামবে বাংলাদেশ। সেখানে যদি চেঞ্জ হওয়ার কথা থাকে তাহলে চেঞ্জ হবে সেই জায়গায়, জাকের আলী অনেকের জায়গায় অন্য কেউ আসতে পারবে, হয়তো শেখ মাহাদি আসবেন, না হলে সৌম্য সরকার আসবে। সৌম্য সরকার আসার চান্সটা খুবই কম। যদি ব্যাটিং ডেপথ যদি বাড়াতে চায় তাহলে সৌম্য সরকারকে আনতে পারে, এবং ব্যাটিং যদি বলার একটা অপশন বাড়াতে চায় তাহলে কিন্তু শেখ মাহাদিকে আনতে পারে। শেখ মাহাদির ব্যাটিংটা কিন্তু বাংলাদেশের জন্য এতটা বেশি সুবিধার নয়। তো এভাবে খেললে বাংলাদেশ যদি একটু ভালোভাবে, একটু সিরিয়াসলি, একটু ডেডিকেশন দিয়ে খেলে, যেমনটা ডেডিকেশন দিয়ে এবার খেলছে ইউএসএ, ঠিক তেমনটা ডেডিকেশন দিয়ে যদি খেলে বাংলাদেশের সুপার 8-এ যাওয়া কোনো ব্যাপার না। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতেছে, সাউথ আফ্রিকার সাথে জিতে হেরেছে, বাংলাদেশ জিতে হেরেছে। বাংলাদেশ এই 4টা রান পেতে পারতো ভাই, ওরা আপিল করার আগেই আঙ্গুল তুলে দিল আম্পায়ার, সেই জন্য 4টা রান পেলাম, 4টা রানে আমরা হারলাম, জিতে হেরেছে বাংলাদেশ। লাস্ট 2টা ম্যাচ আমাদের জিতাই উচিত, সেখানে কোনো ধরনের পরিসংখ্যানের মারপেস নেই, বাংলাদেশের এই লাস্ট 2টা ম্যাচ জিতাই উচিত। কারণ নেপাল এবং নেদারল্যান্ড বেশি না, গত 6 মাস আগে যদি বাংলাদেশের টি-20 প্রেক্ষাপট যদি বিবেচনা করা হতো, নেপাল এবং নেদারল্যান্ডের সাথে চোখ মুজে সবাই বলে দিত বাংলাদেশ জিতবে, কিন্তু বর্তমানে এসে সেইটা বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের পারফরমেন্সের জন্য। আশা করি বাংলাদেশ সেই পারফরমেন্সটা রিকভারি করবে এবং 2 ম্যাচই জিতবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন, টেক কেয়ার, পিচ।